রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন, মোকাবেলার উপায় নিয়ে চিন্তিত পেন্টাগন। গাজা ও ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তীব্র ইহুদি বিদ্বেষ। হিজবুল্লাহ ড্রোন হামলা থেকে রক্ষায় কমব্যাট ভেহিকেলে নেট স্থাপন ইসরায়েল আর্মির। গাজা ও ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্বে ইহুদিদের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে তীব্র ঘৃণা ও বিদ্বেষ। বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিদের বিরুদ্ধে ঘটছে হামলার ঘটনা। এসব হামলায় নিহত হয়েছেন অনেকে। এমনকি চলতি মাসে থাইল্যান্ডের নিষিদ্ধ পল্লীর মেয়েরা পর্যন্ত হামলা চালিয়েছে 2 ইহুদির উপর। গত 22 এপ্রিল দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রাফায়েল হারপাস সিউলের একটি রেস্টুরেন্টে গেলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ করেন উপস্থিত লোকজন। তারা ইহুদি ও ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেয়। এ সময় বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতের টেবিল ঘিরে স্লোগান দিতে থাকেন, আপনার হাতে রক্ত, আপনারা গণহত্যাকারী। এরপর রাষ্ট্রদূত ও তার স্ত্রী দ্রুত সেখান থেকে সরে পড়েন। গত বুধবার উত্তর লন্ডনে প্রকাশ্য দিবালোকে 2 জন ইহুদির ওপর চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়েন এক যুবক। হামলায় 2 ইহুদি গুরুতর আহত হয়। এর আগে গত বছর অক্টোবরে ব্রিটেনের ম্যানচেস্টারে একটি সিনেগগের বাইরে হামলায় নিহত হয় 2 ইহুদি। গত বছর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার সিডনি বন্ডে বিচে ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত হয়েছে 15 ইহুদি, আহত হয়েছে আরো 29 জন। এছাড়া ওয়াশিংটন ডিসি, কলোরাডোর বোল্ডারে ঘটেছে প্রাণঘাতী হামলা। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে পশ্চিমা দেশগুলোতে ইহুদি বিরোধী সহিংসতায় 20 জন নিহত হয়েছেন, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। 2026 সালের মার্চ মাসে ইরান যুদ্ধের সূচনার পর মাত্র 1 সপ্তাহেই বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষী ঘটনা 34% বৃদ্ধি। 2025 সালে যুক্তরাজ্যে মোট 3700টি বিদ্বেষমূলক ঘটনা রেকর্ড করা হয়। অস্ট্রেলিয়া 2024 সালে 17,027টি এবং 2025 সালে 1,750টি ইহুদি বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে, যেখানে 2022 সালে এই সংখ্যা ছিল মাত্র 472টি। বেলজিয়ামে ইহুদি ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে 200 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ফ্রান্স, জার্মানিতে শারীরিক হামলা, সিনাগগ লক্ষ্য করে অগ্নিসংযোগ এবং ইহুদিদের বিরুদ্ধে উস্কানিমূলক গ্রাফিতি বা প্রচারণার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। এছাড়া আর্জেন্টিনা, ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকায় ইহুদি ধর্মাবলম্বী ও তাদের প্রতিষ্ঠানের উপর ছোট বড় হামলার ঘটনা এবং ঘৃণামূলক অপরাধ বা হেট ক্রাইম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধের সুযোগ নিয়ে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী অনলাইনে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করছে, যা বাস্তব জীবনে হামলার ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিদ্বেষমূলক ঘটনা এখন আর সাময়িক কোনো ভূরাজনৈতিক সংকটের প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং অনেক সমাজে একটি সাধারণ বা স্বাভাবিক বিষয় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। হিজবুল্লাহ ড্রোন হামলা থেকে রক্ষায় কমব্যাট ভেহিকেলের ওপর মশারির ন্যায় নেট স্থাপন করেছে ইসরায়েল আর্মি। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর ওপর হিজবুল্লাহ ড্রোন হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কয়েকটি ড্রোন হামলায় নিহত হয়েছে একাধিক ইসরায়েলি সেনা। কোয়াড কপ্টার ও ফার্স্ট পারসন ভিউ এফপিভি ড্রোনের মাধ্যমে ইসরায়েলি সেনা ও কমব্যাট ভেহিকেল লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এই হামলা থেকে রক্ষায় ইসরায়েল এই পদ্ধতি অবলম্বনের কৌশল নিয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জন ম্যাগাজিন প্রকাশ করেছে এই বিষয়ে খবর ও ভিডিও। প্রকাশিত খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করছে ফাইবার অপটিক কন্ট্রোল ফার্স্ট পারসন ভিউ ড্রোন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্কের ওপর ধ্বংসাত্মক ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। গাজায় স্থল হামলার শুরুতে ইসরায়েল আর্মি হামাসের মর্টার হামলার শিকার হয়েছিল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কৌশল নিয়েছে ড্রোন হামলার। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল বাহিনীর উপর। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে 2027 সালে চীন তাইওয়ান দখলের অভিযান চালাবে। আর যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা ও ইরান আগ্রাসনের ফলে চীনের জন্য তাইওয়ান আগ্রাসনে এখন আর কোনো বাধা নেই বলে মনে করেন অনেক বিশ্লেষক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক মেরিন সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, চীন সামরিকভাবে এখন আমেরিকার সমকক্ষ। তাই চীনের বিরুদ্ধে ভবিষ্যতের যে কোনো যুদ্ধের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। চীনা হুমকির মুখে যুক্তরাষ্ট্রকে এখনই তার
ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করা উচিত। মেরিন লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন স্কেলেনকা সহ আরও কয়েকজন কর্মকর্তা একই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জেনারেল স্টিফেন স্কেলেনকা মেরিন কর্পস এর ইনস্টলেশন ও লজিস্টিক্সের ডেপুটি কমান্ড্যান্ট। যুক্তরাষ্ট্রের ওয়ার্জন ম্যাগাজিন 29 এপ্রিল প্রকাশ করেছে স্কেলেনকার বক্তব্য। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত 2026 মডার্ন ডে মেরিন এক্সপো চলাকালীন স্কেলেনকা বলেন, চীনের চেয়ে বড় কোনো হুমকি নেই। তারা আর আমাদের প্রায় সমকক্ষ নয়, বরং তারা এখন আমাদের পুরোপুরি সমকক্ষ, কারণ জাতীয় প্রভাবের প্রায় প্রতিটি মাপকাঠিতেই তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। স্কেলেনকা বলেন, চীনা প্রেসিডেন্ট শি এর দৃষ্টিভঙ্গি হলো আন্তর্জাতিক কাঠামোকে ওলটপালট করে দেয়া এবং বিশ্ব নেতা হিসেবে আমাদের স্থান দখল করা। স্কেলেনকা বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত এপিক ফিউরি আমাদের কিছু কঠিন শিক্ষা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদিও বাধাহীন আকাশপথ এবং বাধাহীন সমুদ্রপথ দিয়ে যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতে সক্ষম, তবুও যুদ্ধ চলাকালীন ইরান, আমেরিকা ও তাদের মিত্রদের উপর ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ রাখার মাধ্যমে অর্থনৈতিকভাবে এখনও তা করে চলেছে। চীনের সঙ্গে যুদ্ধ আরো অনেক বেশি ভয়াবহ হবে। আমরা এপিক ফিউরির সাথে যুদ্ধ অভিযান শুরু করার প্রায় 2 মাস পার করেছি। আমাদের সেনা সদস্যরা দুর্ভাগ্যবশত ইরানের হাতে আহত ও নিহত হয়েছেন। তারা এই অঞ্চল জুড়ে আমাদের ঘাঁটি এবং আমাদের মিত্রদের ইসরায়েল, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান লক্ষ্য করে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব প্রমাণ করে আমাদের ঘাঁটিগুলো আর প্রশাসনিক সেনানিবাসের নিরাপদ আশ্রয়স্থল নয়। আমাদের ঘাঁটিগুলোকে এখন থেকেই যুদ্ধ পরিচালনার ইউনিট হিসেবে দেখা শুরু করতে হবে। ঠিক যেমন আমাদের ডিভিশন, উইং এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট যুদ্ধ পরিচালনার ইউনিটগুলো গুরুত্বপূর্ণ। চীনের সম্ভাব্য তাইওয়ান আগ্রাসন কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আর্মি। কারণ যেখানে ইরানের মতো শক্তির বিরুদ্ধে তাদের এত গলথঘর্ম, সেখানে চীনের মতো অর্থনৈতিক ও সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে তা অনস্বীকার্য। এ নিয়ে ভীষণ চিন্তিত যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা। এ বিষয়ে স্কেলেনকা বলেন, বাস্তবতা হলো চীনের অর্থনৈতিক শক্তির ধারে কাছেও নেই ইরান। তাহলে চীনের মতো অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব? তিনি বলেন, ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে একটি মধ্যম স্তরের শক্তি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি বাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। একটি শিক্ষণীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের জিজ্ঞাসা হলো, এই যুদ্ধ থেকে পাওয়া প্রতিটি শিক্ষাকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব এবং চীনের সাথে সংঘাতে আধিপত্য বিস্তারের জন্য আমরা যে সমানভাবে প্রস্তুত তা কিভাবে নিশ্চিত করব? তিনি আরো বলেন, ইরানের সাথে আমরা যে জটিলতা ও সমস্যার সম্মুখীন হচ্ছি সে সম্পর্কে ভাবুন এবং তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, জাতীয় জিডিপিতে দ্বিতীয় অবস্থানে থাকা একটি দেশের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা কিভাবে সাড়া দেব এবং পদক্ষেপ নেব। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে গত 1 দশকে যে দ্রুত উত্থান ঘটেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইকার। এই প্রতিষ্ঠানটি ড্রোন যুদ্ধের ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। 2026 সালের 24 এপ্রিল প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের কামিকাজে ড্রোন K2 এবং স্মার্ট লয়টারিং মিউনিশন সিভরিসিনকে উন্মোচনের মাধ্যমে আবারও বৈশ্বিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দুইটি সিস্টেম শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যতের অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের চরিত্র কিভাবে বদলে যেতে পারে তারও একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে 5 থেকে 9 মে সাহা ডিফেন্স এক্সিবিশনে এই প্রযুক্তিগুলোর আনুষ্ঠানিক প্রদর্শন বিশ্বব্যাপী সামরিক শক্তিগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠবে। ড্রোন প্রযুক্তির বিবর্তন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে গত 2 দশকের যুদ্ধের ধরন কিভাবে বদলে গেছে। আগে যেখানে যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ভারী আর্টিলারির সংঘর্ষ, সেখানে এখন ছোট, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন সিস্টেমগুলো বড় ভূমিকা পালন করছে। সিরিয়া, লিবিয়া, নাগর্নো কারাবাখ এবং ইউক্রেন সংঘাতে কিভাবে ড্রোন যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে তা বিশ্ববাসী দেখেছে। বাইকারের আগে ড্রোন যেমন TB2 ইতিমধ্যেই প্রমাণ করেছে যে কম খরচে উচ্চ কার্যকারিতা অর্জন করা সম্ভব। K2 এবং সিভরিসিনেক সেই ধারারই আরও উন্নত সংস্করণ, যা কেবল আক্রমণ সক্ষমতা বাড়াবে না, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার নতুন কৌশলও তৈরি করবে। K2 কামিকাজে ড্রোনটি মূলত একটি লয়টারিং স্ট্রাইক সিস্টেম, অর্থাৎ এটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ধরে অবস্থান করে লক্ষ্য নির্ধারণ করে আঘাত হানতে পারে। এই ধরনের ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো
তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রচলিত মিসাইল যেখানে একবার ছোড়া হলে সেটির পথ পরিবর্তন করা কঠিন, সেখানে K2 লক্ষ্য পরিবর্তন করতে পারে, নতুন লক্ষ্য শনাক্ত করতে পারে এবং প্রয়োজন হলে আক্রমণ বাতিলও করতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে নমনীয়তা অনেক বেড়ে যায়। ধারণা করা হচ্ছে K2-তে উন্নত AI ভিত্তিক টার্গেট রেকগনিশন সিস্টেম থাকবে, যা স্বয়ংক্রিয়ভাবে শত্রু যানবাহন, রাডার বা কমান্ড সেন্টার শনাক্ত করতে পারবে। অন্যদিকে সিভরিসিনেক নামের মধ্যেই যার ধারণা লুকিয়ে আছে, এটি ছোট, দ্রুত এবং ঝাঁক বা সোয়ার্ম আকারে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হলো সোয়ার্ম ট্যাকটিক্স, অর্থাৎ অসংখ্য ছোট ড্রোন একসঙ্গে ব্যবহার করে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয়া। বড় ব্যয়বহুল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু মোকাবেলা করার জন্য তৈরি, কিন্তু যখন একসঙ্গে শত শত ছোট ড্রোন আক্রমণ করে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। সিভরিসিনেক ঠিক এই জায়গাটিতেই আঘাত হানতে পারে। এই দুইটি সিস্টেম একসঙ্গে ব্যবহার করা হলে একটি লেয়ার্ড অ্যাটাক স্ট্র্যাটেজি তৈরি হয়। প্রথমে সিভরিসিনেকের মতো ছোট ড্রোনগুলো শত্রু রাডার, এয়ার ডিফেন্স বা যোগাযোগ ব্যবস্থাকে ভ্রান্ত বা বিভ্রান্ত করে ফেলবে। এরপর K2-র মতো আরো বড় এবং শক্তিশালী কামিকাজে ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এই কৌশলটি ভবিষ্যতে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মডেল হয়ে উঠতে পারে। তুরস্ক কেন এই প্রযুক্তির দিকে এত গুরুত্ব দিচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর খুঁজতে গেলে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। তুরস্ক এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার ভূ রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এখানে বড় শক্তিগুলোর সরাসরি সংঘর্ষ না থাকলে প্রক্সি যুদ্ধ, সীমান্ত সংঘাত এবং সন্ত্রাস বিরোধী অভিযান প্রায় ঘটে। এই ধরনের পরিবেশে কম খরচে কার্যকর, দ্রুত মোতায়েনযোগ্য এবং উচ্চ নির্ভুলতার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন সেই প্রয়োজনীয়তা পূরণ করছে। এছাড়া ড্রোন প্রযুক্তি তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ারও দিয়েছে। বাইকারের ড্রোন ইতিমধ্যে বহু দেশে রপ্তানি করা হয়েছে, যা শুধু অর্থনৈতিকভাবে লাভই নয় বরং রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। নতুন প্রজন্মের K2 এবং সিভরিসিনেক বাজারে এলে এই প্রভাব আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে যেসব দেশ বড় সামরিক বাজেট বহন করতে পারে না, তারা এই ধরনের প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী হবে। তবে এই উন্নয়নের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগও রয়েছে। প্রথমত, ড্রোন প্রযুক্তি যুদ্ধকে সহজ করে তুলতে পারে। যখন ঝুঁকি কম থাকে এবং সৈন্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে যেতে হয় না, তখন রাজনৈতিকভাবে যুদ্ধ শুরু করা অনেক সময় সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, AI চালিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নৈতিক প্রশ্ন ওঠে। যদি একটি ড্রোন নিজে নিজেই লক্ষ্য নির্বাচন করে এবং আঘাত হানে, তাহলে সেই সিদ্ধান্তের দায় কার ওপর বর্তাবে? এই প্রশ্নগুলো এখনো আন্তর্জাতিকভাবে স্পষ্টভাবে নির্ধারিত হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাউন্টার ড্রোন টেকনোলজি। যখন ড্রোনের ব্যবহার বাড়বে তখন সেগুলো প্রতিরোধ করার প্রযুক্তির প্রয়োজনও বাড়বে। ইতিমধ্যে লেজার সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং এবং AI ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ চলছে, কিন্তু সিভরিসিনেক এর মতো সোয়ার্ম ড্রোন মোকাবেলা করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে একটি ড্রোন বনাম ড্রোন প্রতিযোগিতা দেখা যেতে পারে, যেখানে আক্রমণ ও প্রতিরক্ষা প্রযুক্তি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। K2 এবং সিভরিসিনেকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের সম্ভাব্য ব্যবহার ক্ষেত্রের বৈচিত্র্য। শুধু প্রচলিত যুদ্ধ নয়, এগুলো সন্ত্রাস বিরোধী অভিযান, সীমান্ত নজরদারি এবং এমনকি নৌবাহিনীর অপারেশনেও ব্যবহৃত হতে পারে। ছোট আকার, কম খরচ এবং উচ্চ নির্ভুলতার কারণে এগুলো বিশেষ অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন এই নতুন ড্রোনগুলো ভবিষ্যতের ডিস্ট্রিবিউটেড ওয়ারফেয়ার ধারণাকে আরও শক্তিশালী করবে। অর্থাৎ যুদ্ধ আর একটি কেন্দ্রীভূত শক্তির উপর নির্ভর করবে না, বরং ছোট ছোট ইউনিট ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। এতে বড় শক্তির পাশাপাশি ছোট দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে। তবে প্রযুক্তির দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সিস্টেমগুলো কতটা নির্ভরযোগ্য এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে। অনেক সময় প্রদর্শনীতে দেখানো প্রযুক্তি বাস্তব পরিস্থিতিতে একইভাবে কাজ করে না। পরিবেশগত চ্যালেঞ্জ, ইলেকট্রনিক জ্যামিং, সাইবার আক্রমণ, এসব বিষয় ড্রোনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সবশেষে বলা যায়, বাইকারের K2 এবং সিভরিসিনেক শুধু নতুন অস্ত্র নয়, এটি একটি নতুন যুদ্ধ দর্শনের প্রতীক, যেখানে দ্রুততা, নমনীয়তা, কম খরচ এবং প্রযুক্তিগত উদ্ভাবনী প্রধান শক্তি হয়ে উঠছে। ভবিষ্যতের যুদ্ধে হয়তো
আর বিশাল ট্যাঙ্ক বাহিনী বা যুদ্ধ বিমানের উপর নির্ভর করবে না, বরং ছোট স্মার্ট এবং সমন্বিত ড্রোন সিস্টেমই সেখানে প্রধান ভূমিকা পালন করবে। তুরস্ক এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে। তাদের এই নতুন উদ্ভাবন বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশলে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধে মধ্যস্থতা করছে। সৌদি আরবের সাথে দেশটির আছে প্রতিরক্ষা সহযোগিতা, আবার ইরানের সাথে আছে দীর্ঘ সীমান্ত। পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে রয়েছে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তৎপরতা। কিভাবে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে আল জাজিরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। আর এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যারা তাকে উৎসাহিত করেছিলেন তাদের নাম উল্লেখ করেছিলেন। ট্রাম্পকে উৎসাহিত করা এই 2 ব্যক্তি হলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে আমাদের আক্রমণ স্থগিত রাখতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার মধ্যস্থতার জন্য এটি ছিল পাকিস্তানের নেতৃত্বের প্রতি, বিশেষ করে আসিম মুনিরের প্রতি ট্রাম্পের সর্বশেষ প্রকাশ্য প্রশংসা। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। এটি মূলত পর্দার অন্তরালে নিবিড় আলোচনার ফল, যার মধ্যে আসিম মুনির সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনা করেছিলেন। 2 দেশের মধ্যে প্রথম দফা সরাসরি আলোচনার জন্য 11 এপ্রিল ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে আসেন। একই সময়ে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের নেতৃত্বে ইরানি দল ইসলামাবাদে পৌঁছালে আসিম মুনির তাদের স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সেই আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর আসিম মুনির তেহরানে 3 দিনের সফর করেন। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের রাজধানীতে সফরকারী প্রথম আঞ্চলিক সামরিক নেতা ছিলেন আসিম মুনির, যার লক্ষ্য ছিল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনা। আসিম মুনিরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন। এই প্রশংসার যোগ্যতা তিনি অর্জন করেছিলেন 1 বছর আগের একটি যুদ্ধকে কেন্দ্র করে। ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের যে যুদ্ধ হয়েছিল তারপর থেকে আসিম মুনির বিশ্বব্যাপী এক সামরিক উত্থানের নায়ক হয়ে যান। বন্দুকধারীরা 2025 সালের 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পাহালগামের বাইসারান উপত্যকায় 26 জন পর্যটককে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিল হিন্দু পুরুষ। ভারত এজন্য পাকিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। 2 সপ্তাহের মধ্যে 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী 1 বছর পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক ল্যান্ডস্কেপে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। মুনির 4 স্টার জেনারেল থেকে ফিল্ড মার্শাল, এরপর দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ হিসেবে উন্নীত হয়েছেন। বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ সমালোচনা সত্ত্বেও তিনি এখন পাকিস্তানের ডিফ্যাক্টো নীতি নির্ধারক। একই সাথে দেশটির কূটনৈতিক মুহূর্তের কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হয়েছেন। পাহেলগাম হামলার পর ভারত 2025 সালের 7 মে অপারেশন সিন্দুর শুরু করে। এ সময় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত। পাকিস্তান পাল্টা জবাব দিয়ে জানায় তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রথমে নয়াদিল্লি অস্বীকার করলেও পরবর্তীতে আংশিকভাবে স্বীকার করে। 10 মে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত 2 প্রতিবেশী দেশ ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলাবর্ষণ বিনিময় করে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বারবার এর কৃতিত্ব দাবি করেন। পাকিস্তান তাকে ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। অন্যদিকে ভারত ট্রাম্পের দাবি অস্বীকার করে বলেন যুদ্ধবিরতি ছিল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার ফল। ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের পর পাকিস্তানের ফেডারেল ক্যাবিনেট 20 মে সর্বসম্মতভাবে ভারতের সাথে যুদ্ধে নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি অনুমোদন করে। তিনি পাকিস্তানের ইতিহাসে আইয়ুব খানের পর এই পদমর্যাদার দ্বিতীয় কর্মকর্তা।
মার্কিন ইনস্টিটিউট অব পিস বা ইউএসআইপি এর প্রাক্তন প্রধান ও ভূ রাজনৈতিক বিশ্লেষক ইমরান খান মনে করেন, ভারতের সাথে সংঘাত আসিম মুনিরের বিশ্বব্যাপী উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আল জাজিরাকে বলেন, মধ্যম শক্তি এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতার যুগে সবাই এটা লক্ষ্য করেছে। পাকিস্তানের সক্ষমতা প্রদর্শন ট্রাম্পের দৃষ্টি এড়ায়নি। তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি শক্তিতে বিশ্বাস করেন। ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে 18 জুন ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য আসিম মুনিরকে আমন্ত্রণ জানান। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বেসামরিক নেতৃত্ব ছাড়াই পাকিস্তানের সামরিক প্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। ট্রাম্প মুনিরকে একজন দুর্দান্ত যোদ্ধা এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। সেপ্টেম্বরে আসিম মুনির আবার ওয়াশিংটনে যান। মিশরের শার্ম আল শেখে অক্টোবর সম্মেলনে ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনে মুনিরকে আমার প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন। 2025 সালের নভেম্বর মাসে পাকিস্তানের পার্লামেন্ট 27তম সংবিধান সংশোধনী পাশ করে। এর মাধ্যমে সিডিএ পদ তৈরি করা হয়, যা একই সাথে সেনাপ্রধানের হাতে ন্যস্ত থাকে। এর ফলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কৌশলগত পরিকল্পনা বিভাগ একক কমান্ডের অধীনে আসে। এই সংশোধনী ফিল্ড মার্শাল পদমর্যাদাকে আজীবনের জন্য স্থায়ী করে এবং একজন 5 স্টার জেনারেলের আজীবনের জন্য বিচারের আওতামুক্ত রাখার সুবিধা প্রদান করে। এর মাধ্যমে আসিম মুনিরের মেয়াদও পুনর্নির্ধারিত হয়। তিনি অন্তত 2030 সালের নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। 2025 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েলি যুদ্ধবিমান দোহার একটি কম্পাউন্ডে হামলা চালায়। এ ঘটনার 8 দিন পর পাকিস্তান ও সৌদি আরব রিয়াদে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে আসিম মুনির উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর আক্রমণ অন্য দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অভিযান শুরু করলে পাকিস্তান বহুমুখী চাপের মুখে পড়ে। একদিকে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি, অপরদিকে ইরানের সাথে দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক। দুই দেশের মধ্যে ভারসাম্য রক্ষার তাগিদ। এর সাথে ওয়াশিংটনের সুসম্পর্কের বিষয় তো আছে। এমন পরিস্থিতিতে 24শে মার্চ পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করার প্রস্তাব দেয়। 25শে মার্চ পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছে 15 দফার একটি মার্কিন প্রস্তাব হস্তান্তর করেন। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষিত হয়, যা আসিম মুনির ও মার্কিন ইরান প্রতিনিধি দলের আলোচনার ফসল। পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা কঠিন অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। 2025 সালে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সহিংসতা এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী এখনও জেলেই রয়েছেন। সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকারের উপর হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব যখন আসিম মুনিরের কূটনৈতিক সাফল্যের প্রশংসা করছে, তখন পাকিস্তানের ভেতরে ক্ষমতার চরম কেন্দ্রীভূতকরণ দেশটির প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য ঝুঁকির কারণ হতে পারে। পাকিস্তানে আসলে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। একে এক ধরনের ছদ্মবেশী সেনাশাসন বলা যেতে পারে। কিন্তু আসিম মুনির এমন এক সেনাপ্রধান যিনি পশ্চিমা বিশ্ব ও মুসলিম বিশ্ব উভয়ের পছন্দের, আবার দেশের রাজনীতিবিদদের একাংশ তার সাথে রয়েছেন। যুদ্ধ বন্ধে পর্দার আড়ালে আলোচনা চললেও ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সব পক্ষ বড় আকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবারের যুদ্ধ শুরু হলে তা আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্য থেকে স্পষ্ট, যুদ্ধবিরতির মধ্যে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে শুধু অনড় অবস্থান নয়, মার্কিন নৌ অবরোধ ভেঙে প্রতিদিন এখন ইরানি জাহাজ চলাচল বেড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা যে ঘনীভূত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং জ্বালানি রাজনীতি একসঙ্গে জটিল সংকট তৈরি করছে। ভ্লাদিমির পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, ইরানের নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এই বার্তা মূলত রাশিয়ার অবস্থান স্পষ্ট করে। তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সর্বশেষ যুদ্ধ সমাপ্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং প্রকাশ্যে তেহরানকে দ্রুত বাস্তবতা বুঝতে সতর্ক করেছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী স্বল্পমেয়াদী লক্ষ্যভিত্তিক হামলার প্রস্তুতি নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। এটি ইঙ্গিত দেয় পূর্ণমাত্রার যুদ্ধ নয়, বরং সীমিত
সীমিত কিন্তু উচ্চ প্রভাব সম্পন্ন হামলার কৌশল বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের, যা ইরানের পারমাণবিক বা সামরিক স্থাপনাকে লক্ষ্য করতে পারে। মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট হল ইসরায়েল লেবানন সীমান্ত। বেঞ্জামিন নেতানিয়াহুকে ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে সার্জিক্যাল বা সীমিত হামলার পরামর্শ দিয়েছেন। এ থেকে প্রমাণ করে যুক্তরাষ্ট্র একাধিক ফ্রন্টে সংঘাত বিস্তারের ঝুঁকি কমাতে চায়, কিন্তু হিজবুল্লাহ তাদের অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানে নতুন করে হামলা লেবাননের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। জ্বালানি বাজারেও এই ভূ রাজনীতি বড় প্রভাব ফেলছে। ট্রাম্প দাবি করেছেন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য বেরিয়ে যাওয়া তেলের দাম কমাতে পারে, যদিও বাস্তবে এটি তেল বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে, কারণ ওপেকের ঐক্য ভেঙে গেলে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হবে। চলমান সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারগুলো চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার স্থিতিশীল হবে না। ইরানি সূত্রের বরাত দিয়ে প্রেস টিভির খবরে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা বলেছেন সামুদ্রিক যান চলাচলে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। তারা বলছেন ইরানের ওপরও এর প্রভাব ফেলবে। তবে এই ধরনের পরিস্থিতির মোকাবেলার ইরানের যথেষ্ট প্রস্তুতি আছে। নিষেধাজ্ঞা এড়িয়ে চলার ক্ষেত্রে ইরানের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। দেশটির বিস্তৃত স্থল সীমান্ত এবং আপৎকালীন পরিকল্পনা তেহরানের মূল শক্তি। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব হবে দীর্ঘমেয়াদী। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে প্রতিদিন ইরানের জাহাজ চলাচল করছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। স্থানীয় সময় গত সোমবার রাত 10টা পর্যন্ত আগের 3 দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। 72 ঘন্টার মধ্যে ইরানের 52টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে। জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর 2রা মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো লক্ষ্য করে অবরোধ আরোপ করে। এখন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে তাদের জাহাজ চলাচল করছে। ইরানের সামরিক কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন তেহরান হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় চলমান মার্কিন সামরিক তৎপরতার বিরুদ্ধে একটি চূড়ান্ত এবং নজিরবিহীন জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেস টিভিকে তারা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধের নামে যেসব ব্যবস্থা নিচ্ছেন তা আর ইরান সহ্য করবে না। ইরান শীঘ্রই সরাসরি সামরিক জবাবের প্রস্তুতি নিচ্ছে। ইরান এখন ধৈর্য ধরার নীতি থেকে সরে এসে পাল্টা আঘাতের দিকে অগ্রসর হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন আসলে চোরাবালিতে আটকে গেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট কংগ্রেস সদস্য জন গারামেন্ডি ইরান যুদ্ধের কৌশলগত দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান যুদ্ধ নিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি এই প্রশ্ন তোলেন। যুদ্ধে 13 জন মার্কিন সেনা নিহতের পাশাপাশি শত শত সেনার আহত হওয়া এবং হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে গারামেন্ডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধকে আমেরিকার নিজের ওপর নিজে করা গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে অনুমেয় ছিল। উল্লেখ করে মার্কিন যুদ্ধমন্ত্রী হেক্সেইথকে তিনি বলেন, আপনি এই যুদ্ধ নিয়ে প্রথম দিন থেকেই মার্কিন জনগণকে মিথ্যা বলে আসছেন এবং প্রেসিডেন্টও তাই করছেন। গারামেন্ডি এই যুদ্ধ কৌশলকে চরম অযোগ্যতা হিসেবে অভিহিত করে বলেন, ইরানের সরকার টিকে আছে, দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। উপরন্তু এই যুদ্ধ চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সহযোগিতাকে আরো শক্তিশালী করেছে। তিনি বলেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের চোরাবালিতে আটকে গেছেন। গারামেন্ডির এই বক্তব্যকে বেপরোয়া বলে মন্তব্য করেন হেক্সেথ। ট্রাম্প চোরাবালিতে আটকে আছেন এমন দাবি অস্বীকার করে তিনি বলেন, এই ধরনের বক্তব্য আমেরিকার শত্রুদের হাতে প্রচারণার সুযোগ করে দিচ্ছে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে দিয়েছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বিভক্ত। ইউরোপের দেশগুলো এখন যে যুক্তরাষ্ট্রের সাথে নেই সেটি স্পষ্ট। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন প্রকাশ্যে বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশল সঙ্গতিপূর্ণ নয়। তার এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে আস্থাহীনতার প্রতিফলন। এদিকে অনেকদিন ধরে জার্মানিতে মার্কিন সেনা কমানোর কথা বলেছেন ট্রাম্প। এ নিয়ে ইউরোপের দেশগুলো আর ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছেন না, বরং ন্যাটো জোটের অভ্যন্তরীণ বিভাজন বাড়ছে।
যুদ্ধবন্ধে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর 2 মাস ধরে চলা ইরান যুদ্ধবন্ধের আশা ফিকে হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান আসলে আগের চেয়ে কঠিন অবস্থান নিয়েছে। ইরান বুঝতে পেরেছে ট্রাম্প যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন তাতে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম নন। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রেখে আগে যুদ্ধ বন্ধ করা হোক এবং পারস্য উপসাগরে নৌ চলাচল নিয়ে বিরোধ মেটানো হোক। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান হলো পারমাণবিক বিরোধ মেটানো ছাড়া কোনো চুক্তি হবে না। এমন পরিস্থিতিতে ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম সরানোর বিষয় নিয়ে পুতিনের সাহায্য চেয়েছেন ট্রাম্প। ট্রাম্প যদি নিজেকে যুদ্ধে বিজয়ী দেখাতে চান তাহলে ইরানের পরমাণু সক্ষমতা নেই তা নিশ্চিত করতে হবে। এ কারণে ইরান এ বিষয়ে আর আলোচনায় আগ্রহী নন বলে জানিয়েছেন। অপরদিকে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে পুতিন যে রাজি হবেন তা নিশ্চিত। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সাথে আলোচনা শেষে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। এদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির ব্যাপক চিত্র সামনে আসছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ পেন্টাগনের পূর্বের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি ব্যাপক। এনবিসি নিউজের তথ্য মতে এই ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন আগে বেসরকারি স্যাটেলাইট ইমেজিং কোম্পানিগুলোকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছিল। এর উদ্দেশ্য ছিল ইরানি হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যাতে সাধারণ মানুষ জানতে না পারে। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ইরান ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলাগুলো বিমান ঘাঁটি, রাডার স্থাপনা, সামরিক যোগাযোগ কেন্দ্র এবং ডিপো সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি, যা সেন্টকমের একটি অগ্রবর্তী সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো এবং একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্ষমতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। জর্ডানে মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে একটি রাডার সিস্টেম ধ্বংস হয়েছে, যা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই ক্ষয়ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক বলছেন মার্কিন সেনা কর্মকর্তারা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।